নার্ভাসনেস কাজ করে। সত্য না, মুখ বেচা কোটি কোটি টাকা আয় করে, পেশা নেশা প্যাশন সবকিছু। এই যে আত্মহত্যা যে প্রবণতা আমেরিকাতেও, এই সেক্টরে আপনার অনেক অবদান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার পডকাস্টের আজকের এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি হোস্ট লাইলা নাজনীন। আমাদের আজকের টপিক পাবলিক স্পিকিং। চাকরি বা ব্যবসা, ইন্টারভিউ বোর্ড, মিটিং, কনফারেন্স, পরিচিত এবং অপরিচিত মানুষের সামনে কথা বলতে যেয়ে আমরা অনেক সময় নার্ভাস হয়ে যাই, আমরা অনেক সময় হেজিটেট ফিল করি। আজকে আমরা জানব কিভাবে আমরা অন্যের সামনে সুন্দরভাবে নিজেকে উপস্থাপনা করব এবং আমাদের ওপিনিয়ন তুলে ধরব। আমাদের আজকের গেস্ট সোলাইমান আহমেদ জিসান, ফাউন্ডার, পাবলিক স্পিকিং অফিসিয়াল, অফিস সেক্রেটারি, এন্টারপ্রেনার ক্লাব অফ বাংলাদেশ। আমরা তার কাছ থেকে জানব পাবলিক স্পিকিংয়ের বিভিন্ন টিপস এবং হ্যাকস এবং নিজেকে আরও কিভাবে দক্ষ করে গড়ে তোলা যায়। আসুন আমরা আমাদের গেস্টের সাথে পরিচিত হই। জিসান, কেমন আছেন? আসসালামু আলাইকুম, এবং আমি সবাইকে সালাম জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন লাগছে আমাদের ক্যারিয়ার পডকাস্টে এসে? খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে এই ধরনের আয়োজন আসলে অনেক বেশি প্রয়োজন। কারণ এখানে শুধু আলোচনা হয় না, এখানে অনেক কিন্তু শিক্ষামূলক দিক নিদর্শন কিন্তু আমরা দিই সবাইকে, যাতে করে হচ্ছে তারা তাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারে। আপনার সম্পর্কে জানার জন্য আমাদের ভিউয়ার্সরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে। আমাদেরকে যদি আপনার ক্যারিয়ার জার্নিটা একটু বলেন, শেয়ার করেন আমাদের সাথে। আসলে ক্যারিয়ার জার্নি মূলত বলতে গেলে আমার প্রথম জব লাইফ শুরু হয় 2007 সাল থেকে। তো আমার ক্যারিয়ারটা শুরু হয় আইটি সেক্টরে। তখন ওয়েব বাংলাদেশ গ্রুপ ইন্টারন্যাশনাল এই প্রতিষ্ঠানে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে আমার জব শুরু হয়। তো এর পরবর্তীতে আমি তখনই ওয়ারিড টেলিকম ছিল বাংলাদেশে। তো ওয়ারিড টেলিকমে কাস্টমার কেয়ারে আমি জব নেই, তো সেখানে ছিলাম। তো এর পরবর্তীতে ওয়ারিড টেলিকমকে টেক ওভার করে এয়ারটেল। তো তখন এয়ারটেলও 1 বছর ছিলাম। তো এই টেলিকম সেক্টরের পরবর্তীতে আমি তখন আইটি সেক্টরে জয়েন করি, এবং তখন আইটি সেক্টরে যখন 2010 সালে আমি জয়েন করি, তখন থেকে 2020 সাল পর্যন্ত আইটি সেক্টরেই ছিলাম। লাস্ট ছিলাম গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে। তো আইটি সেক্টরে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়ে মূলত 10টা বছর কাটিয়েছি, এবং এর পরবর্তীতে নিজের এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু। এবং এই যে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে আসলে চাকরির সাথেও আমি অনেক বছর ধরে কাজ করছিলাম। তো যে কারণে আমার কাছে খুব সহজ হয়েছে যে চাকরি জীবন সমাপ্তি করেই আমি কিন্তু আমার এই সেক্টরে পা রেখেছি, এবং আলহামদুলিল্লাহ 4 বছর ধরে সফলতার সাথে কাজ করছি। কংগ্রাচুলেশন আপনাকে জিসান। আরো সবচেয়ে মজার ব্যাপার, আপনি অনেক কিছু নিয়ে কাজ করছেন, অনেক ভার্সেটাইল জি আপনার মানে ক্যারিয়ার দেখছি যে জি অনেক বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে। তার মধ্যে থেকে এই যে পাবলিক স্পিকিং এ নিয়ে আপনার কাজ করা, আমি মানে দেখেছি যে অনেক বছর ধরে আপনি কাজ করতেছেন এই সেক্টরে, আপনার অনেক অবদানও আমরা দেখতে পেয়েছি। তো এটা সম্বন্ধে যদি আমাদেরকে একটু বলেন যে পাবলিক স্পিকিং সম্বন্ধে যে আপনার আগ্রহ বা ইচ্ছা শুরু হলো কিভাবে? কথা বলা এটা একটা আর্ট, এবং আমি বিশ্বাস করি একজন মানুষ যদি সুন্দরভাবে কথা বলতে পারে তাহলে সে তার জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারে। তো ছোটবেলা থেকে আসলে আমাকে মঞ্চ অনেক টানতো। তো আমি প্রথম মঞ্চে উঠি 5-6 বছর বয়সে। তো আমার আম্মার জোরাজুরিতেই তিনি আমাদের এলাকা ভিত্তিক একটা আয়োজন ছিল 16ই ডিসেম্বরে। তো সেখানে উনি আমাকে একটা কবিতা শেখান, কোন এক মাকে, স্যার কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্যারের লেখা। তো ওই বয়সেই, ওই 5-6 বছর বয়সে আমি ওটা মুখস্থ করে আমি স্টেজে আবৃত্তি করি, এবং আমি সেখানে দ্বিতীয় পুরস্কার পাই। তো এই যে আমার জার্নিটা শুরু হলো স্টেজ থেকে। এর পরবর্তীতে স্কুল জীবন, কলেজ জীবন এবং ভার্সিটি জীবনেও উপস্থাপনা করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। তো তখন তো আসলে পাবলিক স্পিকার বা পাবলিক স্পিকিং এই টার্মটা ছিল না, তখন ছিল উপস্থাপনা, মঞ্চ উপস্থাপনা এবং সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে উপস্থাপনা। তো এই উপস্থাপনা করতে করতে এটা তখন আমার একটা প্যাশনের রূপ নেয়। এবং চাকরি জীবনে তখন ট্রেনিং আর ডেভেলপমেন্টে গিয়ে দেখেছি যে এই স্কিলটাকে কাজে লাগানো যায়, যে সব মানুষের সামনে গিয়ে আমি কথা বলতে পারি, ট্রেনিং দিতে পারি। তো দেখা যেত আমি যেহেতু প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতাম, ঢাকার বাইরে অনেক ডিলারদেরকে, পার্টনারদেরকে এবং সাবঅর্ডিনেটদেরকে আমার কিন্তু ট্রেনিং করাতে হতো। তো এই প্রোডাক্ট ম্যানেজমেন্টে ট্রেনিং করাতে করাতে ওই জায়গায় কিন্তু এই স্কিলটা অনেক কাজে লেগেছে। তো মূলত উপস্থাপনা বলি বা ট্রেনিং প্রফেশন বলি, সব জায়গাতেই কিন্তু পাবলিক স্পিকিংটা প্রয়োজন। আর আমি যেহেতু কাজ করেছি জব লাইফে প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে, তো আমার মার্কেটিং এবং সেলসের লোকদেরকে নিয়ে কাজ করতে হতো। তা আসলে সেখানে আমরা যেটাকে বলি সাধারণত মার্কেটিং অ্যান্ড সেলসে মুখ বেচা,
মানে হচ্ছে যে ক্লায়েন্টকে স্যাটিসফাই করা। তো সেই ক্ষেত্রেও আসলে পাবলিক স্পিকিংটা আমার অনেক কাজে লেগেছে। তো তখন আমি চিন্তা করলাম যে আসলে এটাকে কিভাবে আমি প্রফেশনে নিয়ে আসতে পারি, কারণ বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে কিন্তু পাবলিক স্পিকিং এটা একটা প্রফেশন। Right. এবং আমরা দেখেছি ইউরোপ কান্ট্রিতে যে পাবলিক স্পিকাররা আছে তারা কোটি কোটি টাকা আয় করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু এরকম অনেক পাবলিক স্পিকার আছে, ট্রেনার আছে, তারা কিন্তু হিউজ পরিমাণে আর্ন করছে। রাইট। তো আমাদের দেশেও কিন্তু এটা শুরু হয়েছে। তো বলতে গেলে 2020 সালে আমি আমার চাকরি জীবন 13 বছরের চাকরি জীবন সমাপ্ত করে আমার এই লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ শুরু করেছি। এবং পাবলিক স্পিকিং এর উপর আমার বিভিন্ন জায়গায় ট্রেনিং আছে, অলরেডি অনলাইনেও ট্রেনিং আছে, অফলাইনেও ট্রেনিং আছে, এবং আমি করাচ্ছি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়। তো এটাই এখন আমার পেশা, নেশা, প্যাশন সবকিছু। খুবই চমৎকার। আসলে এরকম পেশায় আসা দরকার আপনাদের মতো মানুষদেরকে, তাহলে মানুষ আরো বেশি দক্ষ হবে। পাবলিক স্পিকিং নিয়ে সবার মধ্যে এক ধরনের ভয় কাজ করে, নার্ভাসনেস কাজ করে। যেমন ধরেন কেউ কোনো মিটিং অ্যাটেন্ড করছে, তার বসের সামনে কথা বলতে নার্ভাস হয়ে যাচ্ছে, বা নতুন কোনো ক্লায়েন্ট বা নতুন কোনো কাস্টমারের সামনে কথা বলতে নার্ভাস হচ্ছে, ইন্টারভিউ বোর্ডে যে নার্ভাস হচ্ছে, বা একসাথে অনেক মানুষের সামনে কথা বলতে যে অনেক সময় ভয় পাচ্ছে। তো এই যে নার্ভাসনেস বা ভয় বা এই চ্যালেঞ্জগুলা আসলে কিভাবে ওভারকাম করবে একজন মানুষ? মূলত হচ্ছে পাবলিক স্পিকিং এ ভয় পায় না, এই কথাটা আসলে সত্য না। পাবলিক স্পিকিং এ সবাই ভয় পায়, এমনকি আমিও ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার লেভেল আছে। যেমন পাহাড়ে ওঠা সবার জন্য কিন্তু আতঙ্কের, কিন্তু যারা ট্রেনিং নেয় তাদের জন্য একটু কম আতঙ্কের, কারণ সে জানে যে কিভাবে পাহাড়ে উঠতে হয়। Right. তারও মৃত্যু ঝুঁকি আছে কিন্তু কম। তো সুতরাং হচ্ছে পাবলিক স্পিকিং হচ্ছে এটা টোটালি একটা প্র্যাকটিসের ব্যাপার, ট্রেনিং এর ব্যাপার, এবং প্রতিনিয়ত এটাকে কাজে লাগানোর একটা বিষয় আছে। আমি যদি বলি আমার তরফ থেকে, আমি আমার যে প্রতিষ্ঠান কাজ করছি, আমি পাবলিক স্পিকিং অফিসিয়াল। তো আমাদের টার্গেট হচ্ছে 2028 সালের 31শে ডিসেম্বরের মধ্যে 1 কোটি মানুষকে এবং বাংলাদেশের মানুষকে পাবলিক স্পিকিং এ সচেতন করব, যে আমরা যে কথা বলি, এই যে বাক শক্তিটা, এটা কখন কোথায় কাকে কোনভাবে বলতে হয় এই জিনিসটা আমি শেখাবো। এটা কেন শেখাবো? কারণ হচ্ছে এই যে একটা আতঙ্ক মানুষের কাজ করে, সে তার অধিকারের কথা বলতে পারে না, Right. তার চাওয়া পাওয়ার কথা বলতে পারছে না, সে অন্যায়ের প্রতিবাদ করতে পারছে না, তার মনের অনেক লুকানো জমানো কষ্ট সে বলতে পারছে না। এবং আপনি দেখবেন বাংলাদেশ সহ পৃথিবীতে এই যে আত্মহত্যা যে প্রবণতা, এর মূল কারণ হচ্ছে সে তার মনের জমানো কষ্ট কথা আরেকজনকে বলতে পারে নাই। Right. তো আমার মূল কাজটাই হচ্ছে যে পাবলিক স্পিকিং এ কোনো আতঙ্ক মানে নেয়া ছাড়া সে যেন মনের কথা বলতে পারে। সেজন্য যেটা করতে হবে, প্রতিনিয়ত এটাকে অভ্যেসে পরিণত করতে হবে, কথা বলার অভ্যেস। আমরা অনেক সময় চিন্তা করি যে আসলে কোনো একজন মানুষ হয়তো সে সবার সাথে কথা বলা পছন্দ করে না, তাকে আমরা একা রাখতে পছন্দ করি, যে না ও আসলে একটু এরকমই, ও আসলে পরিবারের সবাই ছাড়া কথা বলে না, ও আসলে 2-4 জন বন্ধু বান্ধব ছাড়া কথা বলে না। এটা আসলে ঠিক না। প্রত্যেকটা মানুষের উচিত নতুন নতুন এক্সপিরিয়েন্স নেওয়া আরেকজনের কাছ থেকে। তো সেটার জন্য কিন্তু কথা বলতে হবে, এবং অপরিচিত মানুষের সাথে কথা বললেই কিন্তু সে পরিচিত হয়। আমরা এই কাজটা করতে চাই না, এবং এই কারণে আমাদের আতঙ্ক কাজ করে যে আমি কথা বললে সে মাইন্ড করবে নাকি, আমি কথা বললে হয়তো ভুল উচ্চারণ হবে, আমি কথা বললে আসলে ও কথাটা কিভাবে নেয়। মূলত এই ভয় থেকেই মানুষের এই কথা বলার জড়তাটা শুরু হয়, যেটাকে আমরা বলি গ্লসোফোবিয়া। এবং আপনি জানলে অবাক হবেন, উন্নত দেশ আমেরিকাতেও 4 জনে 1 জন ভয় পায় এরকম কথা বলতে সবার সামনে। তো সুতরাং হচ্ছে এই কথা বলার আতঙ্ক কাটাতে হলে অবশ্যই আমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, ট্রেনিং নিতে হবে, এবং কথা বলার ইচ্ছা থাকতে হবে। অনেক সুন্দর বলেছেন জিসান। জি। আমাদের সাথে অনেক ফ্রেশার, অনেক প্রফেশনালরা কানেক্টেড আছে। তো তারা অনেকেই জানতে চেয়েছে, কেউ যদি পাবলিক স্পিকার হতে চায় তার স্টেপগুলো কি কি? প্রথম যে বিষয়টা, যদি কেউ পাবলিক স্পিকার হতে চায়, তার ইচ্ছা শক্তি, যে হ্যাঁ আমি হতে চাই। আমি এরকম অনেক প্রশিক্ষণার্থী দেখেছি, অনেক ছেলে মেয়ে দেখেছি, তারা পাবলিক স্পিকিং এর ট্রেনিং করতে আসে, কিন্তু আসার পরবর্তীতে সে প্র্যাকটিস করে না। তার দরকার হচ্ছে আমার সাথে একটা সেলফি, আমার স্বাক্ষরকৃত একটা সার্টিফিকেট, এটা নিয়ে সে ফেসবুকে পোস্ট দিবে, এরপরে সে সব ভুলে যাবে। তো এইভাবে হলে কখনোই সে পাবলিক স্পিকার হতে পারবে না। পাবলিক স্পিকার হতে হলে একটা ধৈর্যের প্রয়োজন আছে, একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে, একটা অধ্যবসায়ের প্রয়োজন আছে। আমি আজকে সুলাইমান আহমেদ জিশান এই যে পাবলিক স্পিকিং এ কাজ করছি, এটা একদিনে সম্ভব হয় নাই। বলা হয়ে থাকে যে কেউ যদি কোনো একটা বিষয়ে 10,000 ঘন্টা প্র্যাকটিস করে, তখন সে সেই বিষয়ে এক্সপার্ট বা মাস্টার। তো আমি বলবো, আমি আমার জীবনে আসলে ছোটবেলা থেকে এ পর্যন্ত যদি হিসাব করি, তাহলে 10,000 ঘন্টা অনেক আগেই পার হয়ে গেছে। তো মূলত আপনি যদি পাবলিক স্পিকার হতে চান, এটার জন্য দরকার আপনার প্রচেষ্টা,
শিক্ষা এবং প্রতিনিয়ত এটা নিয়ে যাচাই বাছাই করা, চিন্তা করা, টিভি দেখা, ইউটিউবে ভিডিও দেখা, বিভিন্ন মানুষের কাছ থেকে শেখা শেখা আর শেখা। শেখার কোনো বিকল্প নাই। আমাদের দেশে যারা পাবলিক স্পিকার হতে চায় এদের কমন কয়েকটা সমস্যা আছে। প্রথম সমস্যাটা হচ্ছে তারা কনফিউজড, তারা আসলে কাকে ফলো করবে। অনেক সময় মনে হয় একজনের ভিডিও দেখে, ও আচ্ছা উনি এত চমৎকার করে বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলছে, আমি তাকে ফলো করি। আবার দেখছে একজন শুধু ইংরেজিতেই কথা বলছে, আমি তাকে ফলো করি। আবার দেখছে কখন একজন বাংলা প্রমিত বাংলা এত সুন্দর করে কবিতা আবৃত্তি করছে, আমি তাকে ফলো করি। আসলে আমি কাকে অনুসরণ করব? আমার মনে হয় প্রত্যেক মানুষের নিজস্ব একটা কর্ম জায়গা আছে। ওই জায়গায় কোনভাবে কথা বলে উনি প্রতিনিয়ত, ঠিক সেভাবেই তাকে চর্চাটা শুরু করতে হবে। মানে অভিনয়ের দরকার নাই, আপনি যেমন আছেন তেমন ভাবে শুরু করুন। আমি যেমন প্রতিদিন বাসায়, আমার মনে আছে আমি আমার ভার্সিটি জীবনে প্রতিদিন বাসায় 2 ঘন্টা করে আমি দৈনিক পত্রিকা জোরে জোরে উচ্চারণ করে পড়তাম, কবিতা আবৃত্তি করতাম, এবং যে কোনো বই আমি জোরে জোরে উচ্চারণ করে পড়তাম। অনেকের কিন্তু মুখস্থ করার অভ্যাসও এটা। কেন করতাম? যাতে করে আমি যা পড়ছি এটা শুদ্ধ কিনা এটা আমি শুনছি, শুনে আমি আবার যাচাই বাছাই করছি, আমি আবার ওটাকে ঠিক করছি। এইভাবে ধীরে 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 আমি আমার ভাষাটাকে ঠিক করেছি, এবং তার পরবর্তীতে বন্ধু বান্ধবের সামনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আস্তে আস্তে এই পরিধিটা বাড়িয়েছি। এটা একদিনে সম্ভব না। হঠাৎ করে স্টেজে উঠে 1000 মানুষের সামনে কথা বলা এটা আসলে কারো পক্ষে সম্ভব হয় না। সেটার জন্য প্রতিনিয়ত একটা চেষ্টার ব্যাপার আছে। আর হচ্ছে আপনি যে কোনো একজনকে মেন্টর মানতে হবে। আপনি যদি 10 জনকে মেন্টর মানেন, আপনি একজনকে ফলো করতে পারবেন না। কোনো একজনকে মেন্টর মানেন, তারপর তার মতো হওয়ার চেষ্টা করেন, একসময় তাকে ছাড়িয়ে যান। এটাই হচ্ছে ব্যাপার। খুবই সুন্দর বলেছেন। তার মানে হচ্ছে একজনকে ফলো করবে, ডেইলি প্র্যাকটিস করবে, দেন নিজস্ব একটা স্টাইল থাকবে তার, জি। সেই স্টাইলের মধ্যে থেকে সে পারফর্ম করার চেষ্টা করবে। অনেক মানে অল্প সুন্দর কথায় আপনি এই পুরো বিষয়গুলা বুঝিয়ে বলেছেন আমাদের ভিউয়ার্সদেরকে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখতে পারলাম। আমাদের সবশেষ প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশের তরুণদের জন্য আপনার কি অ্যাডভাইস আছে? বাংলাদেশের তরুণদের একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে কোনো কিছু প্রতিবাদ করে, আন্দোলন করে হয়তো খুব কম সময়ের মধ্যে অর্জন করা যায়, কিন্তু সেটা ধরে রাখাটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। সেটার জন্য দরকার ধৈর্য, সেটার জন্য দরকার প্রচেষ্টা, সেটার জন্য দরকার প্রবল ইচ্ছা শক্তি। আমাদের প্রথমে আগে সৎ মানুষ হতে হবে। দেখেন আজকাল সব জায়গায় সফল মানুষ দেখি, ফেসবুক খুললেই সফল মানুষ। এই যে কেউ অ্যাওয়ার্ড পাচ্ছে, কেউ বিদেশে যাচ্ছে, কেউ হয়তো নতুন কোনো অ্যাচিভমেন্ট দেখাচ্ছে, প্রত্যেকের অ্যাচিভমেন্ট ফেসবুকে। কেউ কিন্তু কোনো নেগেটিভ লেখা লেখে না নিজের ব্যাপারে, কষ্ট কেউ দেখে না। এটা ঠিক সেরকম যেমন ক্যামেরাতে কেউ কখনো মুখ গোমরা করে ছবি তুলে না। ক্যামেরাতে তার মনের যত কষ্টই থাকুক না কেন, সে কিন্তু হাসি মুখে ছবি তুলে। তো ফেসবুকেও মানুষ তার অ্যাচিভমেন্টের কথাই লেখে। তো আমার মনে হয় এখন বাংলাদেশে সফল মানুষের চেয়ে সৎ মানুষ বেশি জরুরি হয়ে গেছে। সৎ আর সুখী মানুষ। এক্স্যাক্টলি যে আসলে সৎতাই কিন্তু মানুষকে সুখী করে। কারণ মানুষ যখন দুর্নীতিতে মানে আকৃষ্ট হয়ে পড়ে, তখন তার জীবন থেকে সুখ জিনিসটা চলে যেতে থাকে, অশান্তি আর অশান্তি চারিদিকে। তো আমার মনে হয় সফল হতে হবে অবশ্যই, কিন্তু তার আগে সৎ হতে হবে। একজন পাবলিক স্পিকার কেমন হওয়া উচিত? আমার কাছে যেটা সবসময় মনে হয়, যে মানুষ নিজে ভালো সে আরেকজনকে ভালো কথা বলবে। আমরা যা চিন্তা করি তাই কিন্তু আমরা আরেক জায়গায় ছড়িয়ে দিই। তো সুতরাং হচ্ছে আপনি আপনার মাথায় সারাদিন যা নিবেন তাই কিন্তু আপনার চিন্তায় বের হবে, আপনার লেখায় বের হবে, আপনার কথায় বের হবে, আপনার ভাব প্রকাশে বের হবে। এখন আপনি সারাক্ষণ চারদিকে একটা নেতিবাচক পরিবেশ, চলছেন নেতিবাচক মানুষের সাথে, পড়ছেন নেতিবাচক কথাবার্তা, কখনই আপনার মাথা থেকে পজিটিভ বিষয় আসবে না, ইতিবাচক বিষয় আসবে না। আমি সবসময় চেষ্টা করি আমার আশেপাশে কোনো নেগেটিভ কথা বলে এরকম মানুষ যেন না থাকে, এবং তাদের সাথে খারাপ ব্যবহার করি না। আমি হাসি মুখে তাদের কাছ থেকে একটু দূরত্বে চলে যাই। আমি কখনো কোনো বাজে লেখা, নেতিবাচক লেখা পড়ার চেষ্টাই করি না, যে কারণে আমি দৈনিক পত্রিকাও পড়ি না। কারণ কি, এখানে যে যত দুর্ঘটনার কথা, অশান্তির কথা, যুদ্ধের কথা লেখা থাকে, এটা তখন আসলে আমি তো যুদ্ধ থামাতে পারবো না, আমি অ্যাক্সিডেন্ট রোধ করতে পারবো না। আমি যেটা করতে পারবো সচেতনতা তৈরি করতে পারবো। তো সচেতনতা তৈরির জন্য যে যে কাজ করা দরকার আমি সেই কাজগুলো নিয়ে চিন্তা করি, সেই কাজগুলো নিয়ে কথা বলি। তো পাবলিক স্পিকার হতে হলে তাকে ভালো মানুষ হতেই হবে, এটার কোনো প্রকার
বিপরীত কিছু নাই। পৃথিবীতে যারা বড় বড় পাবলিক স্পিকার, আপনি তাদের পরিবার দেখেন, তারা পরিবার ধরে রেখেছে, তারা ব্যবসা ধরে রেখেছে, তারা তাদের অডিয়েন্সকে ধরে রেখেছে, তাদের কোনো প্রকার ব্যাড রেকর্ড নাই, বা থাকলেও সেটাকে তারা ওভারকাম করেছে। তো সব দিক দিয়ে আমি একটা মেসেজই তরুণদেরকে দিতে চাই, আগে সৎ ও ভালো মানুষ হতে হবে, তারপর সমস্ত কিছু সম্ভব। ধন্যবাদ। থ্যাংক ইউ জিসান, আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে থেকে কেরিয়ার প্রো বিডিকে আপনি আজকে সময় দিয়েছেন। কেরিয়ার প্রো বিডির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকের এই আয়োজন যারা শুনছেন তারাও কিন্তু জানাবেন যে আসলে আপনারা কতটুকু পাবলিক স্পিকিং এ আগ্রহী, এবং আসলে আপনারা সত্যিকার পাবলিক স্পিকার হতে চান কিনা। এবং আপুকে অনেক অনেক ধন্যবাদ, ক্যারিয়ার প্রোকে ধন্যবাদ। আশা করছি আবার আপনাদের সবার সাথে দেখা হবে এই চমৎকার আয়োজনে। ভিউয়ার্স, আমাদের আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। আগামীতে নতুন একটা টপিক, একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের সাথে আমরা আবার আসব কেরিয়ার প্রো বিডির কেরিয়ার পডকাস্টে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।